আর ৩ ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভোট টানতে শেষ মুহূর্ত কাজে লাগালেন ট্রাম্প ও বাইডেন। নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, যুক্তরাষ্ট্রে বাড়তি পুলিশ মোতায়েন, সহিংসতা লুটপাটের শঙ্কা। জয়ী হলে প্রবীণতম মার্কিন প্রেসিডেন্ট হবেন বাইডেন, দ্বিতীয়বার লড়ছেন অভিশংসনের মুখ থেকে ফেরা ট্রাম্প। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ভোট গ্রহণ। শেষ কয়েক ঘন্টা প্রচারে ব্যস্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ব্যাটেল গ্রাউন্ড নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে সমাবেশ করছেন ট্রাম্প। আর চূড়ান্ত সময়ে প্রচারণায় পেনসিলভানিয়া ও ওহিওকে বেছে নিয়েছেন বাইডেন। ভাগ্য নির্ধারণের লড়াই শুরুর আগে শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের মরিয়া চেষ্টা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট জো বাইডেনের। জয় পরাজয় নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড রাজ্য নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগানে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। একই সাথে নির্বাচনী কারচুপি রোধে আবারও আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পেনসিলভেনিয়া এবং ওহাইওতে চূড়ান্ত প্রচারে গিয়ে করোনা মোকাবেলায় ব্যর্থতাসহ বিভিন্ন ইস্যুতে আবারও ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন বাইডেন। এ সময় ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পোষ্য বলে কটাক্ষ করেন ডেমোক্র্যাট প্রার্থী। বাইডেনের সমর্থনে পিটসবার্গের সমাবেশে যোগ দেন লেডি গাগা। আর ফিলাডেলফিয়ায় বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকে সমর্থন দেন সঙ্গীতশিল্পী জন লেজেন্ড। এদিকে নিউ ইয়র্কে চূড়ান্ত ভোটের আগে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৬,০০০ সদস্য। অনেককে নিজ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা গেছে। নির্বাচনকে ঘিরে সহিংসতা লুটপাট রোধেই এই পদক্ষেপ। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রচলিত নিয়ম অনুসারে নির্বাচনে যে প্রার্থী বেশি ভোট পান তিনি ক্ষমতায় যান। তবে মার্কিন নির্বাচন পদ্ধতি প্রচলিত এই নিয়মের চেয়ে কিছুটা জটিল। এখানে জনগণের ভোট বেশি পেয়েও কেউ প্রেসিডেন্ট নির্বাচিত নাও হতে পারেন। প্রেসিডেন্ট হওয়া বা না হওয়া বিষয়টি নির্ভর করে তিনি কতগুলো ইলেকটোরাল ভোট পেয়েছেন তার উপর। দিন শেষে যার ঝুলিতে ২৭০ ইলেকটোরাল ভোট থাকবে, শেষ হাসি হাসবেন তিনিই। ২০১৬ সালের নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়ে প্রায় ৩০ লাখ ভোট কম পেয়েছিলেন। ভোট বেশি পেয়েও শেষ পর্যন্ত ক্ষমতার মসনদে বসতে পারেননি হিলারি। ২০০০ সালে রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের চেয়ে ৫ লাখের বেশি ভোট পেয়েও প্রেসিডেন্ট হতে পারেননি ডেমোক্র্যাট প্রার্থী অ্যাল গোর। সেবার জর্জ বুশ ২৭১ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। মার্কিন নির্বাচনী প্রক্রিয়ার এই জটিলতার কারণে জয় পরাজয় নির্ভর করে একজন প্রার্থী মোট কতগুলো ইলেকটোরাল ভোট পেয়েছেন তার উপর। যুক্তরাষ্ট্রে প্রতিটি রাজ্যের জন্য সংরক্ষিত রয়েছে বিভিন্ন সংখ্যক ইলেকটোরাল ভোট। দুটি ছাড়া সব রাজ্যের নিয়ম হলো যিনি জনপ্রিয় বা সাধারণ মানুষের ভোট বেশি পাবেন তিনি রাজ্যের সব ইলেকটোরাল ভোট পাবেন। সব মিলে যিনি ২৭০ ইলেকটোরাল ভোট পাবেন তিনিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট। এ কারণে প্রার্থীদের কাছে কিছু কিছু অঙ্গরাজ্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোকে বলা হয় ব্যাটেল গ্রাউন্ড স্টেট বা নির্বাচনী রণক্ষেত্র। ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বেশি সেখানে ইলেকটোরাল ভোটও বেশি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ইলিয়ন, পেনসিলভানিয়া, ওহাইও, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি এই ১১ রাজ্যেই রয়েছে ২৭০টি ইলেকটোরাল ভোট। তাই এই রাজ্যগুলোতে যিনি জয় পাবেন তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। প্রথাগতভাবে মার্কিন নির্বাচনে বেশিরভাগ রাজ্যেই নির্দিষ্ট কিছু দলের পক্ষে ভোট দিয়ে থাকে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো রেড স্টেট ও ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো ব্লু স্টেট নামে পরিচিত। অল্প কিছু রাজ্য রয়েছে যাদের সুইং স্টেট বা বেগুনি রং দিয়ে চিহ্নিত করা হয়। এরকম রাজ্য রয়েছে ১২টি। শেষ পর্যন্ত এ রাজ্যগুলোই নির্বাচনে জয় পরাজয়ের মূল ভূমিকা রাখে।
আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা কারণে একাধিক ইতিহাস গড়তে যাচ্ছে। নির্বাচনে প্রবীণতম না ইমপিচমেন্টের দোরগোড়ায় যাওয়া ব্যক্তি প্রেসিডেন্ট হচ্ছেন, সেটি এখন সবচেয়ে বেশি আলোচনায়। দুই প্রেসিডেন্ট প্রার্থী ছাড়াও ইতিহাস করার অন্যতম কারণ হলো এবারই রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে দেশটিতে। Republican senator and you work with them every day of your life. 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বড় চমক ছিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী পরিচয় পেছনে ফেলে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বের সামনে তিনি আবির্ভূত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে। অনেকেই ভেবেছিলেন মনোনয়ন পেলেও শেষটায় হয়তো হিলারির মতো প্রার্থীর বিপক্ষে ঠিক পেরে উঠবেন না ট্রাম্প। সব হিসাব পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। Protect and defend the Constitution of the United States. The Constitution of the United States. প্রথম ধাপ শেষ করে এবার লড়ছেন দ্বিতীয় মেয়াদের জন্য। মাঝে পার করেছেন অভিশংসনের ঝুঁকিও। And our country is thriving and highly respected again. এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শুরুটাও কঠিনই ছিল। এক কথায় ফেব্রুয়ারিতেও তিনি ছিলেন হোয়াইট হাউসের দৌড়ে একজন পরাজিত ব্যক্তি। বিভিন্ন পর্যায়ের প্রাইমারিতে প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতাতেও তাকে রীতিমতো বেগ পেতে হয়েছে। কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হলেও আগস্টে দলের চূড়ান্ত মনোনয়ন পান ৭৭ বছরের জো বাইডেন। প্রায় ৫০ বছরের রাজনৈতিক কেরিয়ারে প্রেসিডেন্ট পদের জন্য তার তৃতীয় প্রচেষ্টা পূর্ণ হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার মার্কিন নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক শামীম রেজা। জনাব শামীম রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে এইবার যে মার্কিন নির্বাচনের যে পরিস্থিতি, যে সমস্ত ঘটনাবলী ইতিমধ্যে ঘটেছে, তাতে অন্যান্য যে নির্বাচন আগে হয়েছে সেটি থেকে এই নির্বাচনকে আপনি কতটা আলাদাভাবে দেখছেন? না, প্রত্যেক নির্বাচনেরই তো কিছু বৈশিষ্ট্য থাকে যেটা আগে নির্বাচন থেকে তাকে আলাদা করা যায়। তবে এইবার যে কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে সেটা বর্তমানে যিনি প্রেসিডেন্ট রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তার কিছু নীতি বা কর্মসূচি এবং তার বলতে পারেন যে ব্যক্তিগত যে রাজনৈতিক বিশ্বাস এবং অবস্থান, সেগুলো বিভিন্নভাবে মার্কিন সমাজকে বিভক্ত করেছে। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে সবশেষ করোনা পরিস্থিতি, এবং যেটা নির্বাচনের পুরো ধারাকেই পাল্টে দিয়েছে। বিশেষ করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সামরিক দিক থেকে শক্তিশালী, সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ যেভাবে করোনা মোকাবেলায় তার এক ধরনের অস্থিরতা প্রকাশ করেছে, সেটা নিঃসন্দেহে মার্কিন জনগণকে ভাবিয়ে তোলবার মতো। এবং যেখানে সবচেয়ে বেশি গবেষণা হয়, যেখানে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা হয়, সেখানে সে দেশের প্রেসিডেন্ট একেবারে উল্টো পথে হাঁটবার চেষ্টা করেছে, এটা একটা। আর একটা হচ্ছে তার যে প্রতিশ্রুতিগুলো ছিল অর্থনৈতিক সংস্কারের, সেটা অনেক জায়গায় বাস্তবায়িত হয়নি। এবং তিনি যে কর্মসংস্থানের কথা বলেছেন, তিনি যে অর্থনৈতিক কর্মসৃজনের কথা বলেছেন, সেগুলো অনেক ক্ষেত্রে করা যায়নি, এবং গত প্রায় ১ বছর কোভিডের কারণে সেটা তো আরো বিঘ্নিত হয়েছে। এমনকি রিপাবলিকানদের যে সমস্ত রাজ্যগুলো আছে যেখানে ঐতিহাসিকভাবে তারা ভালো করে থাকেন, সেখানেও যে প্রতিশ্রুতিগুলো তাদের ছিল, শিল্প কলকারখানাগুলো আবার ফিরিয়ে আনা এবং ওই ভিত্তিক যে কর্মসৃজন করা, যেমন ওহাইওর কথা বলা যায়, এরকম অনেক জায়গায় সেগুলো বাস্তবায়িত হয়নি। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপন্থীদের উত্থান, অর্থাৎ যাদের সমর্থনের উপরে নির্ভর করে তিনি প্রেসিডেন্ট হয়েছে, সেটা থাকতেই পারে, একটা তো ঐতিহাসিকভাবে তাদের একটা ভোটিং একটা বেস থাকে, কিন্তু তার বাইরেও তিনি এমন কিছু শক্তিকে মার্কিন সমাজে উস্কে দিয়েছেন বা এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, যেটা যারা গণতন্ত্র নিয়ে কাজ করেন তারা মনে করেন একটা হুমকির দিকে, অর্থাৎ এক ধরনের চূড়ান্ত চিন্তা ভাবনা, এক ধরনের ঠিক উগ্রতা বলা না গেলেও অন্তত বলা চলে যে সমাজকে বিভক্ত করতে পারে জাতপাতের ভিত্তিতে বা বিভিন্ন বিশ্বাসের ভিত্তিতে। সুতরাং এই যে প্রেক্ষিতগুলোর কথা বলা হলো, সেটা একেবারে নতুন একটা মাত্রা দিয়েছে মার্কিন নির্বাচনকে। কিন্তু যেটা যে জায়গায় আমরা স্থিত হয়েছি সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরা একদম ফলাফল না আসলে বুঝতে পারবো না, যে এই নির্বাচনটা হচ্ছে কি জো বাইডেনকে অপেক্ষাকৃত বেশি যোগ্যতার প্রার্থী হিসাবে বেছে নেওয়া, নাকি ট্রাম্প প্রশাসনকে সরাবার জন্য একজন প্রার্থী দরকার সেই হিসাবে। সেই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসছে। নির্বাচনের কথা বলছিলেন, এবারই কিন্তু এই নির্বাচনে কিন্তু প্রথম দেখা যাচ্ছে যে বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী দেওয়া হচ্ছে বিভিন্ন মার্কেটে, এমনকি হোয়াইট হাউসে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নিরাপত্তা সবসময়ই থাকে, জানেন, এটা নতুন কিছু না। সাধারণ নিরাপত্তা আমাদের মতো তাদেরও আছে, আমরা যেমন স্ট্রাইকিং ফোর্স বলি, যা কিছু বলি। নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, বেষ্টনী দেওয়ার একটা বড় কারণ হতে পারে, যেমন হোয়াইট হাউসে আপনি জানেন যে এর আগে
মার্কিন যুক্তরাষ্ট্র একটা উন্নত এবং একটা খোলামেলা গণতান্ত্রিক দেশ। সেখানে রাষ্ট্রপতির বাড়ির একেবারে আপনি বলতে পারেন ফেন্স বা বেড়া পর্যন্ত যাওয়া যায়। এখন সেখানে আপনি জানেন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগে। তো সেটা একটা কারণ হতে পারে যে একটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া। আবার অনেক সময় এমনও ঘটে যে সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটে প্রেসিডেন্ট হয়তো ওই ভবনে ছিলেনই না। এটা একটা প্রতীকী বেষ্টনী আপনি বলতে পারেন। ওখানে কে আছেন বা না আছেন এটা গুরুত্বপূর্ণ না। যেকোনো সহিংসতা এড়ানোর জন্য। তার মানে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেটাও সারা পৃথিবীর গণমাধ্যমে আলোচিত হচ্ছে যে অন্য কোনোবার এত বেশি সহিংসতার সম্ভাবনাটা আমরা দেখি না। নিরাপত্তা আপনি দেখেন বা না দেখেন সেটা সবসময়ের জন্য থাকে। প্রয়োজন হয় না আপনি বলতে পারেন। কিন্তু এবার এটা প্রকাশ্য হচ্ছে যে যেহেতু বিভক্তিটা এত বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচার আপনি জানেন যে আর্লি ভোটিং বা আগাম ভোট যেটা বলা হয় তার থেকেও আমরা লক্ষ্য করছি যে একটা সহিংসতার আভাস, একটা বাতাস আমরা তো একটা পরিস্থিতি আঁচ করতে পারি। সেই ধরনের যেহেতু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সুতরাং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা নিরাপত্তা জোরদার করছেন এবং ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করছেন। তবে স্মরণ রাখতে হবে যে আমরা যখনই আলোচনা করছি তখন প্রায় 10 কোটির মতো ভোট অলরেডি দেওয়া হয়ে গেছে আগাম ভোটে। তো মোট ভোটে যদি 15 কোটি এবং 16 কোটির মাঝামাঝি, আমি ঠিক সঠিক সংখ্যাটা বলতে পারছি না। তার মানে কি বিশাল সংখ্যক ভোট কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। রেকর্ড সংকট আগাম ভোট এবার পড়লো, এটির আসলে কারণ কি মনে করেন? কি করোনার কারণেই হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? দুটো কারণ। একটা হচ্ছে নিঃসন্দেহে করোনা একটা বড় কারণ। কারণ এমনি প্রেসিডেন্টের আপনি জানেন যে বিভিন্ন এই করোনা সম্পর্কিত নীতিগুলো মার্কিন সমাজের সবাই একভাবে গ্রহণ করেনি। তিনি করোনার যে হেলথ রেস্ট্রিকশন গুলো ছিল সেটা ভেঙে তিনি প্রচার অভিযানে গেছেন। তিনি নিজে মানেননি সেই জিনিসগুলো। তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছেন কিন্তু সেটাকে তিনি ডাউন প্লে করে এমন একটা অবস্থান তৈরি করেছেন যে অন্যদের জন্য তিনি ঝুঁকি তৈরি করেছেন এবং তার নির্বাচনী যে বড় দল সেই দলের আপনি জানেন অনেক ব্যক্তি আক্রান্ত হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু একটা ভালো বার্তা দেয়নি। আর এমনিতে সেখানে যে দেশে 2,25,000-এর উপরে মানুষ মৃত্যুবরণ করেছে সেখানে তো খুবই স্বাভাবিক যে বিভিন্ন রাজ্যগুলোতে এই হেলথ রেস্ট্রিকশন তারা মেনে চলবেন এবং সংখ্যা থাকবে। এটা একটা আগাম ভোটের কারণ। কিন্তু এটা একমাত্র কারণ বলে আমি মনে করি না। কারণ অনেক রাজ্য আছে যেখানে হয়তো যে সমস্ত জায়গায় বেশি করোনা সংক্রমণ হয়েছে সেখানে সেই অবস্থা না। তারপরে তারা আগাম ভোট কেন দিচ্ছেন? কারণ একটা হতে পারে যে একটা সহিংসতা না হোক, একটা গোলযোগের একটা ভীতি আছে, অথবা আগাম ভোটে সেটা থাকে না। এবং ওই যে কথাটা বললাম যেটা হিলারি ক্লিনটনের সময় ঘটেছিল, মনে করা হয়েছিল যে প্রচুর তরুণ ভোটার আসবেন, প্রচুর কৃষ্ণাঙ্গ ভোটার আফ্রিকান আমেরিকান তারা আসবেন, এশিয়ান ভোটার আসবেন এবং তাদের যে বড় ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটিগুলোতে হিলারি ক্লিনটন ভোট পাবেন। সেটা ঘটেনি তার সময়, 4 বছর আগের কথা। সে ব্যাপারে এবার ডেমোক্র্যাটরা তাদের ভোটারদেরকে উজ্জীবিত করতে চেষ্টা করেছেন যে অন্তত এই ভুলটা যাতে না হয়, ভোটের দিন তারা যাতে না যেতে পারে, অন্তত আগাম ভোটটা তো দেওয়া সম্ভব, সেই সুযোগটা তারা নিতে পারেন। সুতরাং কোভিড একটা কারণ এবং একই সঙ্গে ওটাও কিন্তু একটা বড় কারণ যে কোন প্রকার গোলযোগ এড়ানোর জন্য এবং এক ধরনের আপনি বলতে পারেন যে ডেমোক্র্যাট শিবিরে একটা অনুপ্রেরণা তৈরি হয়েছে যে ঠেকাতে হবে, অর্থাৎ তাকে সরাতে হবে আগের যে রাষ্ট্রপতি আছে বা প্রেসিডেন্ট আছেন তাকে। তো সেটাও আগাম ভোটের একটা কারণ এবং অনেকে একটু শেকি থাকেন যে ওই দিন আবার কি হয় না হয়, আমি যাব না যাব। আর যেহেতু একটা সুযোগ আছে আগাম ভোটে সুতরাং অনেকেই জানেন যে যারা কর্মজীবী মানুষ তারা ওই দিনটা হয়তো সেটা দিতে পারেন না। তো অনেকগুলো ফ্যাক্টর মিলে এটা তৈরি হয়েছে। কিন্তু আপনি যদি একক বলেন তাহলে আমার কাছে যেটা মনে হয় যে করোনা তো বটেই বা কোভিড পরিস্থিতি তো বটেই, কিন্তু একটা প্রণোদনা তৈরি হয়েছে যারা 4 বছর আগে দেননি এবং না দিয়ে মনে করেছেন যে তারা ভুল করেছেন, ডেমোক্র্যাটদের তারা আনতে পারেননি, তারা ওই সুযোগটা নিচ্ছেন। তবে সতর্কভাবেই বক্তব্য রাখতে হবে এই কারণে যে আমরা যেমন ডেমোক্র্যাটদের দৃষ্টিকোণ থেকে বলছি, মনে রাখতে হবে রিপাবলিকানরাও আগাম ভোট দিয়েছে। তো আগাম ভোট একমাত্র এই না যে ডেমোক্র্যাটরাই দিয়েছেন, আপনি জানেন ওখানে রেজিস্টার্ড ভোটার আছে। আপনি রেজিস্টার্ড হলে সেই দলের, এটা আবার এক এক রাজ্যে এক এক রকম। আপনি রেজিস্টার্ড হলে কি করতে পারবেন বা রেজিস্টার্ড না হলে কি করতে পারবেন। আবার আপনি একটু আগে সংবাদে বলছেন যে সুইং ভোট আছে, সুইং ভোটিং স্টেটও কিছু আছে যারা ঠিক নিশ্চিত থাকে না ভোটের আগের দিনও পর্যন্ত যে কোন দিকে তারা। শামীম রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের 231 বছরে 45 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। 16 ডেমোক্র্যাট এবং 19 রিপাবলিকান প্রেসিডেন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন একমাত্র নেতা যিনি কোনো দল ছাড়াই 2 দফা নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে 45 প্রেসিডেন্টের মধ্যে 21 জনই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। 4 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালনের সময় খুন হন। এর মধ্যে 1865 সালে আব্রাহাম লিঙ্কন, জেমস গার্টফিল্ড 1881-তে, উইলিয়াম ম্যাকিনলি 1901 সালে এবং জন এফ কেনেডি 1963 সালে। 1981 সালে অল্পের জন্য প্রাণে বেঁচে যান রোনাল্ড রিগ্যান।
1973-এ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে বিতর্কে জড়িয়ে পদত্যাগ করেন রিচার্ড নিক্সন। I shall resign the presidency effective at noon tomorrow. 28তম প্রেসিডেন্ট উইড্রো উইলসনের শাসনামলে প্রথম বিশ্বযুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র, আর 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 6 জন রিপাবলিকান ও 6 জন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট 2 মেয়াদে যুক্তরাষ্ট্র শাসন করেছেন। সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান থিওডোর রুজভেল্ট। 1904 সালে বয়স হয়েছিল 46 বছর। আর 1984 সালে 73 বছর বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন আরেক রিপাবলিকান রোনাল্ড রিগান। নানা বিতর্কে অভিশংসনের মুখে পড়েন 3 প্রেসিডেন্ট। 1998 সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও 1868 সালে আরেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের বিরুদ্ধে অভিশংসন প্রশ্নের শুনানির মুখে পড়লেও সিনেটে তা প্রমাণিত না হওয়ায় বহাল থাকেন তারা। 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পেরও অভিশংসনের গুঞ্জন উঠেছিল, তবে শেষ পর্যন্ত সিনেটে তা প্রমাণিত না হওয়ায় টিকে যান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।